শিবিরের এরকম 4-5টা শাখা থাকলে আমি জানি না রাশেদ ভাইও কোনো এক শাখায় পড়েন কিনা। একটা ফ্রেন্ডের কথা আমি বলি অনেক সময়, যে পরীক্ষার হলে গিয়ে সে পরীক্ষা থেকে বের হয়ে বলছে যে আমার 10 নম্বর একটা প্রশ্ন টোটালি কমন আসে নাই, মিস করে টোটালি কমন আসে নাই 10 নম্বরের একটা প্রশ্ন। তো আমি বললাম তাহলে তো আফসোস, 10 নম্বর আনসার করতে পারো নাই, মিস হয়ে গেছে। বলছে না আনসার তো করে আসছি। কি অ্যান্সার করে এসো? বলছে আমি যেভাবে প্রস্তুতি নিয়ে আসছি সেটাই লিখে দিয়ে আসছি। স্যার যে ভিন্ন কোশ্চেন করছে এটা স্যারের দোষ, আমার কোনো দোষ না। উনি আমাকে যে প্রশ্ন করেছেন আমি উত্তর দেইনি ভাই। রাশেদ ভাই আপনি বলেন উত্তর দিন না, দিছি কিনা বলেন। রাশেদ ভাইয়ের প্রতি শেষে দিয়েছি, কিন্তু রাশেদ দিয়েছি ভাইয়ের তো। প্রতি কোশ্চেন ছিল এই সরকার আমলে মব হচ্ছে, সেটা নিয়ে রাশেদ ভাইয়ের মূল্যায়ন কি? না না, রাশেদ সেই ভাই উত্তর বলছে দিয়েছি। যে আমি বলেছি জামাত শিবির অন্তর্বর্তীকালীন বাংলাদেশে সরকারের সময় মব মবের হয়েছে। সূত্রপাত করেছে, এখনো করছে। আপনি বলেছেন বিএনপি, এনসিপি এবং জামাত যে জোট করেছে এটা নিয়ে বিএনপি জামাতেরও তো জোট ছিল। রাশেদ ভাই জামাত কেন কেন খারাপ সেগুলি নিয়ে কথা বলছেন। এর আগেও যে প্রশ্ন করেছিলেন রাশেদ ভাই, প্রশ্ন ছিল সরকারের মূল্যায়ন, রাশেদ ভাই করেছেন বিরোধী দলের মূল্যায়ন, গ্রেডিং। এনিওয়ে, তো সেটা করতে পারেন তিনি। রাশেদ ভাই তখন কথা বলতেছিলেন যে জনগণ যদি ব্যর্থ হয়ে যায়, বিএনপি সফল হোক বা ব্যর্থ হোক, জনগণ যদি ব্যর্থ হয়ে যায় তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ট্রু কথা। কিন্তু জনগণ ব্যর্থ হবে কিভাবে? জনগণ ব্যর্থ হবে সরকার যদি জনগণকে ব্যর্থ করে দেয়। কারণ সরকার তো আস্থা রেখেছে সরকারের উপরে, 2/3 মেজরিটি দিয়ে একটা দলকে পাঠিয়েছে, গণভোটে 70% ভোট দিয়ে পাঠিয়েছে। তাদের প্রতি আস্থা রেখেছে যে আপনারা রাষ্ট্রটাকে পরিচালনা করবেন আমাদের অভিপ্রায় অনুযায়ী। এখন যদি সরকার সেভাবে না চালায় তাহলে সরকার ব্যর্থ হইলেই কেবল জনগণ ব্যর্থ হবে, আদারওয়াইজ জনগণের ব্যর্থ হওয়ার দায় নাই। কারণ জনগণ ব্যর্থ হবে কিভাবে? জনগণ তো আর রাষ্ট্র পরিচালনা করছে না, পরিচালনা করছে সরকার। সো জনগণ যদি ব্যর্থ হয়, এই কথাটি দিয়ে রাশেদ ভাই যেটা বলছেন এটা আসলে বিএনপির সফলতা ব্যর্থতা ম্যাটার করে না এটা বুঝাতে চাইছেন। কিন্তু না, বিএনপির সফলতা ব্যর্থতা মানে বিএনপি বলতে আমি বলছি সরকারের সফলতা ব্যর্থতা ম্যাটার করে, এটার উপরেই রাষ্ট্রের ভবিষ্যৎ বা জনগণের ভবিষ্যৎ। রাশেদ ভাই বলতেছিলেন যে মাত্র সরকার 3 মাস হয়েছে, এখনো তো সরকার শিশু। সরকার আসলে শিশু থাকে না। আমরা কোনো শিশুর কাছে উদাহরণ না, যেমন আমরা যখন শিশু নিয়ে কথা বলি, যখন একটা বাচ্চা যদি জন্ম, আমরা কিন্তু দীর্ঘদিন তার কাছে কোনো এক্সপেকটেশন রাখি না, কারণ সে গ্রো করবে, বড় হবে, আমরা তাকে পেলে পুষে বড় করব। তারপর একটা সময় গিয়ে বলি যে আবার তুমি পে ব্যাক করো, আমাদেরকে দাও। তো সরকারের কাছে কিন্তু আমরা ডে 1 থেকে পে ব্যাক চাই, কারণ আমরা কোনো শিশুকে সরকারে বসাই না, আমরা সরকারে বসাই অ্যাডাল্ট মানুষকে যে প্রথম দিন থেকে দায়িত্ব নিতে পারবে। তো সরকারের ব্যর্থতার জায়গাগুলোতে আমি যদি বলি, অনেকগুলো বিষয় তো তখন আলাপ করেছিলাম। আইন শৃঙ্খলা একটা বড় ব্যর্থতার জায়গা ছিল এবং নানান জায়গায় খুনাখুনি হচ্ছে। গত কয়েক মাসের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, আমি অন্য টকশোগুলোতে আলাপ করেছিলাম যে স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে রিলেটিভলি ফেব্রুয়ারি থেকে মার্চ, তারপর এপ্রিলে খুনের সংখ্যা বাড়ছে। এবং এটার মধ্যে আরও যোগ হয়েছে, সাধারণত খুনাখুনি দেশে সবসময় কিছু না কিছু থাকে, দর্শনের ঘটনা ঘটেছে, খুনের জায়গায় আরও যোগ হয়েছে বিএনপির নানান জায়গায় অন্তর্কোন্দলে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা আধিপত্য বিস্তারের জন্য। কোথাও ধরেন এই এলাকা কে দখলে রাখবে, ওই এলাকা কে দখলে রাখবে, কারণ চাঁদাবাজিটা দখলের সাথে সম্পৃক্ত। এগুলোর কারণে অন্তর্কোন্দল অনেক খুন হচ্ছে। ঢাকার মধ্যে আপনি দেখেছেন মিরপুর নিয়ে নিউজ হয়েছে যে মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি হচ্ছে। স্টার নিউজ নিউ মার্কেট এলাকার জন্য নিউজ করেছে, যমুনা টিভি নিউজ করেছে বগুড়া থেকে ঢাকা আসার সময় পথে পথে কীভাবে বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন নেতারা চাঁদাবাজি করে, বা তাদের পক্ষ থেকে আর কি, তাদের নেতারা। তো আইনশৃঙ্খলার এই অবনতি হচ্ছে, এটা সরকারের একটা বড় ব্যর্থতা। এবং এইটা ব্যর্থতার পেছনে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করছে না, এইটা একটা অ্যাডেড ঘটনা আর কি, যে স্বরাষ্ট্রমন্ত্রী নানান বিষয়ে এঙ্গেজ থাকার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনোযোগ দিতে পারছেন না মানুষ আইন শৃঙ্খলার প্রতি। কিন্তু ইভেন বিএনপির লোকেরাও বলছে যে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না। অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য জামাতের হাত আছে। আমি দুইটা নমুনার কথা বলি, যদি বলি কুষ্টিয়া পীর হত্যার ঘটনায় কিন্তু জামাত, আমি মবের প্রশ্নে আসছি, মবের প্রশ্ন আসছে, মাজারেও জামাতের নেতাদের নামে মামলা হয়েছে। দেখেন মবের প্রশ্ন কি হচ্ছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক মব হয়েছে উনি বলছেন, যদিও মব অন্তর্বর্তীকালীন সময় না, মব বাংলাদেশের হিস্ট্রিতে নানান ধরনের মব হয়েছে সারা সময়ে। ইভেন স্বাধীনতার আগেও সংসদের ভিতরে স্বয়ং মব করে স্পিকারকে মেরে ফেলার ঘটনা হয়েছে। এভাবে আওয়ামী লীগ বিএনপি নানান সময়ে এই মবগুলো জারি ছিল, কারণ আমাদের আইনশৃঙ্খলা দুর্বল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগপন্থী মানুষজনরা নতুন করে এই টার্মটাকে পপুলার করলো যে মব মব মব। এনিওয়ে বিএনপি সেটাকে অ্যাডপ্ট করে বললো যে নির্বাচিত সরকার আসলে মব হবে না। তারপর আপনি দেখেন মবের, আপনি যে দুইটা উদাহরণ বলছেন সে দুইটা তো আমি আসবো। এর মধ্যে আপনি বলছেন যেমন রুমিন ফারহানার উপরে মব করা হয়েছে শহীদ মিনারে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরাই দেওয়া হয়েছে। কারা করেছে আপনারা জানেন। শাহবাগে এখানে বিচার প্রার্থীরা আসছিল, ডাকসুর সদস্যরা,
থানার ভেতরে তাদের উপরে মফ করা হয়েছে। আপনার ইভেন সরাসরি সংসদ সদস্যদের উপরেও মফ করা হয়েছে। হান্নান মাসুদের উপরে হাতিয়ায় মফ করা হয়েছে। মাসুম মোস্তফা নেত্রকোনার জামাতের এমপি, তার উপরে মফ করা হয়েছে এবং তার গাড়ি গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এটা সে নিজ এমপি থাকা অবস্থায়। এবং প্রথম আলো ডেইলি আমির হামজা, এটা একটু বলেন না। এটা তো সরকারের আমলে না, আমি তো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা করছি না, আমরা এই সরকার নিয়ে করেছি। কারা করেছে আপনারাও হয়তো জড়িত থাকতে পারেন। না প্লিজ। এই যে প্রশ্ন হচ্ছে সরকারের আমলে মব হচ্ছে, লজ্জা লাগে ভাই। না লজ্জা লাগার কি আছে? আপনি জড়িত থাকলে আপনার কথা আমি বলবো না, আমি আসবো, আমাকে বলতে দেন। মব করা হলো সেটা একটু বলেন, আমাকে বলতে দেন। এমি কোন সরকারের আমলে গ্রেফতার হয়েছে? এই সরকারের আমলে। এই সরকারের আমলে। কারা করলো? এমিকে এতদিন কারা গ্রেফতার করে রাখলো? জামাত শিবিরের সরকার অন্তর্বর্তী। তার মানে হচ্ছে জামাত শিবির যদি সরকার জামাত শিবিরের কথাই চলে, জামাত শিবির বলবে অমুককে গ্রেপ্তার করে আটকায় রাখেন, তাকে সরকার আটকায় রাখে, মানে সরকারের দায় নাই। গ্রেপ্তার করলো সরকার, আটকায় রাখলো অনেক দিন পর্যন্ত জামিন না দিয়ে সরকার, সরকারের দোষ না। আচ্ছা আমি বলি, তারপরে আমির হামজার উপরে একটা কলেজে সেদিন মফ করা হলো। ইভেন কর্নেল বাতেন এখানে ঢাকার ভিতরে এমপি, তাকে মফ করে আবদ্ধ করে রেখেছিল জুমার দিনে, এরকম। তো সারা দেশে এই ধরনের মফের ঘটনা ঘটছে। পলিটিক্যালি সরাসরি ছাত্রদল বা এই বিএনপির লোকজনের বিএনপির উপরে ইয়ে ছিল। মিথ্যা তথ্য দিয়ে না, ওটা নিয়ে আলাপ হয়েছে, এটা ক্লারিফাই হয়ে গেছে। রুমিন ফারানও এটা নিয়ে কথা বলেছে, মিথ্যা তথ্য দিলে তারা হবে না। যেটা হয় যে না, ভাইয়ের কিছু ঘটনা মুখস্থ করা থাকে, সেগুলোই তিনি বলেন, পরবর্তীতে সেই ঘটনাগুলো আপডেট হচ্ছে, রাশেদ ভাই সেটা আপডেট করতে ভুলে যায়। আমি শোনেন, আমি কখনোই একই বক্তব্য টকশোতে দ্বিতীয়বার দিই না। শোনেন, আমি কখনো মুখস্থ বক্তব্য করি না। এই যে নোটগুলো, এটা একদম নিউ, এটা আমি আগে কোথাও বলি নাই। রাশেদ ভাই আমি বলি, মনে করেন এই যে আপনি মাঝখান দিয়ে বলতে চাইলেন যে এই আমির হামজা সংসদে এই নারী এমপিদের নিয়ে বক্তৃতা দিছে, এই জিনিসটাতে টুইস্টেড কথা ছিল, কথা কেটে উল্টানো হয়েছিল, এটা পরবর্তীতে ক্লিয়ার হয়েছে। আমির হামজা ক্লিয়ার করেছে, ওই আসল ভিডিও মানুষ দেখেছে। রুমিন ফারানাও পরে তাদের সাথে আলোচনা হয়েছে, এটা রুমিন ফারানা প্রথম দিন সাধারণ শিক্ষার্থীরা তাদের যে গাছ কেটে ফেলা হয়েছে কলেজে, সাধারণ শিক্ষার্থীরা তারা মানববন্ধন করছিল, সেখানে গিয়ে আমির হামজা রাজনৈতিক প্রোগ্রাম করছিল। আমির হামজার উপরে যে মাফ করা হয়েছে, সেখানে ছাত্র দলের এই প্রোগ্রামকে ভালোভাবে নেয়নি। আপনি শিক্ষক, সাধারণ শিক্ষক, আমি বলবো সত্য বলেন। এই যে ছাত্রদল মনে করেন শাহবাগে যখন ইয়ে করলো, এটাতেও ছাত্রদল কিন্তু বললো যে আমরা মাফ করি নাই, এটা বিক্ষুব্ধ জনতা করেছে। তারপরে বিভিন্ন জায়গায় যখন ছাত্রদল করবে, তখন এটাকে আপনি বলবেন জনগণের তোপের মুখে পড়লেন অমুক, বা বিক্ষুব্ধ জনতা ক্ষোভ দেখাইলেন, কিন্তু অন্যটাকে বলবেন আপনি মব। তো কুষ্টিয়ার ঘটনায়, পীর হত্যার ঘটনায় প্রথম দিনেই নিউজ হলো কি, প্রথম দিন নিউজ হয়ে ওখানে প্রথম আলো নিউজ করলো স্থানীয় একজন রাজনৈতিক নেতা জড়িত আছেন, কিন্তু দলেরও নাম নাই, ব্যক্তিরও নাম নাই। তখন বোঝা গেছে কে ছিল, কারণ যদি জামাত শিবিরের কেউ জড়িত থাকতো তাহলে তো প্রথম আলো মনে করেন নেচে নেচে প্রকাশ করতো। তারপরে যেহেতু এখানে অন্য দলের কেউ জড়িত আছে, তখন প্রকাশ করে নাই। তো এটা হচ্ছে যে তাহলে বিএনপির লোক জড়িত ছিল, সেজন্য সেটা প্রকাশ করে নাই, এবং পরবর্তীতে তো এটা নিয়ে আলাপ আলোচনা আগাচ্ছে। আর রিসেন্টলি যে এখানে মাজারায় হয়েছে, মাজার এবং বা কোনো পীরের হলে বাই ডিফল্ট এখানে জামাত শিবিরকে অ্যাড করার চেষ্টা করা হয়। কিন্তু আপনি যদি ট্রেন্ড দেখেন ঘটনাগুলোর, আওয়ামী লীগের আমলে এরকম অনেক ঘটনা হয়েছে যে মনে করা হচ্ছে হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে মানে জামাত শিবির করেছে, মানে এটা বাই ডিফল্ট একটা দোষ দিয়ে দেওয়া যায়, সাম্প্রদায়িক বলে এটা সেটা বলে। কিন্তু আপনি রামুর ঘটনায় দেখেন আওয়ামী লীগ জড়িত, নাসিরনগরের ঘটনায় দেখেন আওয়ামী লীগ জড়িত, সাল্লার ঘটনায় দেখেন আওয়ামী লীগ জড়িত, যশোরের ঘটনায় দেখেন আওয়ামী লীগ জড়িত। ইচ অ্যান্ড এভরি জায়গায় যেখানে ধরা পড়তেছে সেখানে এরকম আওয়ামী লীগের দোষ, কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে জামাতের উপরে দোষ দেওয়ার একটা প্রবণতা দেখানো হয়। এখন ধরেন এই মবগুলো যে হচ্ছে, এবং ইমির কথা তো অনেক বললেন, এর বাইরে সরকারের, যেমন সরকারের সমালোচনা করার জন্য অনেক জায়গায় মানুষজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেগুলো কোনো আইন না থাকার কারণে আটকায় রাখতে পারে না, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অন্তত 5-7 জনের কথা আমি জানি, সারা দেশে 5-7 জায়গায় এই ঘটনা হয়েছে। তারেক রহমানের সমালোচনা করা বা সরকারের সমালোচনা করায় গ্রেপ্তার করা হয়েছিল একজন নারীকে সহ, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ এরকম কোনো আইন নাই। তার মানে হচ্ছে ফেসিবাদী আমলের কিছু লক্ষণ কিন্তু এরকম, যে সরকারের সমালোচনা করলে এই ধরনের গ্রেপ্তার করা হয়। এবং ইমির কথা উনি বললেন, ইমিকে যে এতদিন পর্যন্ত আটকায় রাখলো, তো এই সরকারের আমলে এই ঘটনা ঘটলো, তাহলে তো আটকানোরই কথা না, তাকে পুলিশি হেফাজত থেকেই তো ইয়ে করে দেওয়ার কথা, কিন্তু আটকায় রাখা হলো। যেটা এনসিপি যে সতীর্থ হারিয়েছে, এনসিপি আর জামাতের
সেম কথা আপনি যেটা বলছিলেন, এনসিপি এবং জামাতের জোট হয়েছে, এনসিপির কেউ থাকলে হয়তো ভালো বলতে পারবে, তারা আবার অনেক ভালো বলে। আপনি তো এনসিপি, জামাত আর এনসিপি ভাই ভাই, আপনি বলেন না। বিএনপি আর জামাতের জোট হয়েছে, দীর্ঘ সময় বিএনপি এবং জামাতের জোট ছিল, এটাতে কোনো সমস্যা না। এনসিপি আর জামাতের জোট হলে সমস্যা, এটা দিয়ে কি বুঝাতে চান এই জিনিসটা আসলে আমার কাছে পরিষ্কার না, কেন এটা সমস্যা হবে। ইভেন আমি একটু শেষ করে নিই, তো বিএনপির যাত্রাই তো হয়েছে জামাতের হাত দিয়ে। মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তই তো করলো জামাত শিবিরের লোকজনরা, ইসলামপন্থী লোকজনরা। নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়েছিল। সিপাহী জনতার বিপ্লব, উনি শুধু সিপাহী বিপ্লব বলছে, এটা সিপাহী বিপ্লব না, সিপাহী বিপ্লব কিন্তু আরেকটা। একটু উত্তর যদি দেন, ধারণ করে এখন ধারণ করা না করার সাথে কি সম্পর্ক? আমি ওটা শেষ করি। জামাত শিবির তো নারে তাকবীর স্লোগান দেয়, চাই না, সুতরাং এইটা তো একটা শরিয়া ভিত্তিক স্লোগান। জামাত শিবির কি চায় সেইটা, জামাত শিবির কি চায় এটা আরেকটা আলোচনার বিষয়। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন সিপাহী বিপ্লব, এটা সিপাহী বিপ্লব না, সিপাহী বিপ্লব অনেক আগে হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এটা ছিল, এটা হচ্ছে সিপাহী জনতার বিপ্লব, যেটা জিয়াউর রহমান। আপনি তো বললেন জামাত ইসলাম করেছে। আমাকে বলতে দেন। আমি বলছি সিপাহী বিপ্লব হচ্ছে যেটা ব্রিটিশদের বিরুদ্ধে করেছিল সিপাহীরা, সেটা আরেকটা ঘটনা। আর সিপাহী জনতার বিপ্লব হচ্ছে যেটা 7 নভেম্বর হলো, জিয়াউর রহমানকে মুক্ত করা হলো। সেই সিপাহী জনতার বিপ্লবে জনতা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিয়াকে মুক্ত করেছিল। তো সেই বিপ্লবে তো জাসদের লোকেরা তো নারে তাকবীর স্লোগান দেয়, জাসদ তো নারে তাকবীর স্লোগান দেয় না। তারা কারা নারে তাকবীর স্লোগান দিছে? ওটা তো জামাত এবং ইসলামপন্থী মুসলিম লীগের মানুষজন। ধন্যবাদ। আমি যদি জাসদ খানের কাছে, আমার কাছে খুবই কম সময়, ঢাকা ভার্সিটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে তিনি বলেছেন গবেষণা উদ্ভাবনীতে মনোযোগ দিতে শিক্ষার্থীদের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় আসার পর 11টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া হয়েছে, যেগুলো সব বিএনপির নেতা, এবং সে কীভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগও বিএনপি নেতা। তাহলে বিশ্ববিদ্যালয়ে যদি দলীয় সমর্থক বা দলীয় নেতাদেরকে বিসি করা হয়, তাহলে উদ্ভাবনী গবেষণা এগুলোতে কোনো ধরনের বাধা পড়ে কিনা? এখন সরকার কোন দল? মানে কোন দল? অবশ্যই বিএনপি। তাহলে বিএনপি দায়িত্বে আসার পরে দেশ চালাইতে হবে না? দেশ চালাইতে জামাত এবং এনসিপির যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন জায়গায় সেট আপ দেওয়া হয়েছিল, তাদেরকে না সরাইলে বিএনপি দেশ চালাইতে পারবে না। বিশ্ববিদ্যালয় সব জায়গায়। কারণ ওই যে জামাতের হুমকি, আমরা বিএনপিকে শান্তিতে থাকতে দিব না, শেখ হাসিনা সুরে কথা বলা, 16 দিনের মধ্যে চাইলে পতন ঘটাইতে পারি, প্রতিদিন গণঅভ্যুত্থানের হুমকি। আচ্ছা, রাশিদ এই কথাটা অনেকবার মেনশন করে, আমি জানি না এই কথাটা কে বলছিল এক্স্যাক্টলি, এই যে 16 দিনে পতন ঘটাই দিতে পারবে। এটা আপনাদের ওই যে একজন নেতা আছে না, ওই যে যিনি জেল থেকে মুক্তি পেলেন, আজহার। হ্যাঁ, আজহার ভাই বলছিলেন। সার্চ দেন, এখনই সার্চ দেন গুগলে, বলছেন যে বিএনপিকে 16 দিনের মধ্যে আমরা চাইলে। অথচ ভাই আপনি নিজেও জানেন যে 16 বছরে মগবাজারের কার্যালয়ে তালা খোলার জন্য একজনও কিন্তু যায় নাই। আপনি নিজেও জানেন 16 বছরে যা আন্দোলন হয়েছে তো জামাতেই করেছে, বিএনপি ছিল। তালা খোলার লোকটা কোথায় গেল বলেন তো? জামাতের তালা বন্ধ ছিল না, জামাত কন্টিনিউয়াসলি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল, জীবন দিয়ে গেছে। আমি মেনে নিলাম, আমি তো অস্বীকার যাচ্ছি না, আমি তো অস্বীকার যাচ্ছি না, আন্দোলন ছিল। বলতে চান, কথা হলো তালাটা কেন খুললেন না? আপনি এই কথাটা বলতে চান বালু ট্রাকের কাউন্টার দিতে গিয়ে, কিন্তু বালু ট্রাকের সাথে এটা মিলে না রাশিদ ভাই। বালু ট্রাক তো শেখ হাসিনা রেখেছে, এটা তো বিএনপি রাখে না। আপনার বালু ট্রাক তো আপনারাই মারছিলেন, আপনাদের তালা আপনারা কেন ভাঙলেন না? জামাতের তো ওই অফিসে যাওয়ার দরকার নাই, সরকার এখান থেকে আসলে গ্রেফতার করতেছে। নিজের অফিস আপনি নিজে খুলবেন না, রাজনীতি কেমনে করবেন? মুক্তভাবে পরিচয় প্রকাশ না করে পালিয়ে থেকে কেন ভাই? বালু ট্রাক যদি এমন হতো যে বিএনপি বালু ট্রাক রেখেছে, বালু ট্রাক রাখতে হবে কেন? বালু ট্রাক সরানোর মতো তো বিএনপিতে লোক ছিল না। শেখ হাসিনা রেখেছে না, লোক নাই, আপনার তো তালা খোলা লোক নাই, নিজে তালা মারলেন। চাবি কি কই করছিলেন? চাবি কি শেখ হাসিনার কাছে রেখে আসছিলেন? গত 16 বছরে আমরা তো 28 অক্টোবর 2023 দেখেছি 16 বছরে কিভাবে শেখ হাসিনা বলেছে যে তোমরা এখান থেকে সরবা, বিএনপি কে পেটাবো। জামাত শিবির সরে গেছে। তাহলে ওই যে মগবাজারের তালা, ওই তালার চাবি আন্দোলন সংগ্রামে কাছে জামাত ইসলাম রেখে এসেছিল। আন্দোলন সংগ্রামে রাশেদ ভাই, আচ্ছা একটা জিনিস মজার জিনিস শুনেন ভাই, বলেন শুনেন, আমার সময় খুবই শেষ, আমি শেষ করি। দেখেন, আমি যে কথাগুলো আগের বার বলছিলাম তার ধারাবাহিকতা একটু বলি, শুনেন। এই যে জামাতের আমির প্রতিনিয়ত মিথ্যাচার করছে, এই জামাতকে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল ভণ্ডামি ছাড়েন, কি চান সেইটা প্রকাশ্যে বলেন। আমরাও বলতে চাই জামাতের আমিরকে, আপনি মিথ্যাচার করেন, ভণ্ডামি করেন, ইসলামকে ব্যবহার করেন না।
টুপি খুলে ভণ্ডামি করেন। জামাতের আমিরকে আমি এই কথা বলতে চাই, দেখেন এখনকার মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। জামাতের কাছ থেকে আর ইসলাম কায়েম হোক এইটা প্রত্যাশা করে না। জামাতের একজন নেতা ফেসবুকে একটি পোস্ট করেছেন, মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি সেই ফেসবুকের পোস্ট দেখলাম, তিনি বলছেন জামাত ক্ষমতার আশায় নয়, ইসলামকে প্রতিষ্ঠিত করতেই রাজনীতি করে। তার মানে তারা ইসলামকে নিয়ে রাজনীতি করছে। এইবার দেখেন সেখানে প্রায় 50,000 কমেন্ট, এর মধ্যে 14,600 কমেন্ট বিরুদ্ধে, এবং সেখানে প্রায় আপনার 40,000 কমেন্টে হাহা এসেছে। এর কারণটা কি আপনি নিশ্চয়ই দেখেছেন? এর কারণটা হলো মানুষ বুঝে গেছে ইসলামের নামে বাংলাদেশে ভণ্ডামি করছে জামাত শিবির। তাদের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়। তার মানে জামাতের উচিত হবে এখন আর ওই ইসলাম নিয়ে রাজনীতি না করে, যেহেতু তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, তারা বিদেশিদের সাথে বৈঠক করে যে কথা বলছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই না, এই কথাটা বারবার বলুক। সৎ লোকের শাসন চান, আপনাদের মধ্যে সৎ লোকটাকে। ইত্তেফাক পত্রিকার নিউজ দেখেন, শিবিরের একজন কর্মী সে প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া করে ধরা খেয়েছে, ওইখানকার শিবিরের সভাপতির বক্তব্য নিয়েছে, দেখেন না নিউজটা? আজকে আপনি বলছেন যে ছাত্র দল এই কাজ করছে। বাংলাদেশের ইতিহাসে বিএনপি ক্ষমতায় আসার পরে ছাত্র দলের দাপট দেখছেন আপনি? আমরা হাসিনার সময় দেখি নাই ছাত্র লীগের একজন নেতা মানে সাধারণ শিক্ষার্থীরা সালাম না দিলে হলে থাকতে পারতো না। ছাত্র দলকে এই কাজটি করছে। আপনি প্রধানমন্ত্রীর কথা বলেছিলেন, দেখেন প্রধানমন্ত্রী তিনি যে সময় ক্যাম্পাসে গিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হল থেকে অন্য কোনো জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে জোরপূর্বক তার প্রোগ্রামে আনা হয়েছে, এটা প্রমাণ করতে পারলে আমি রাশেদ খান সেখানে সাধারণ শিক্ষার্থীরা জনাব তারেক রহমানকে দেখার জন্য জানালায় দাঁড়িয়ে মোবাইল হাতে ভিডিও করেছে। কমলমতি শিক্ষার্থীরা বলেছে তারেক রহমান, তারেক রহমান। এই যে ভালোবাসা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মানুষের, এই ভালোবাসা দেখে জামাত শিবির পাগল হয়ে গেছে যে তারেক রহমান যে কাজগুলো করছেন, প্রতিনিয়ত যে উদ্যোগ নিচ্ছেন, তার যে পরিকল্পনা, যেভাবে তিনি মানুষের সাথে মিশে যাচ্ছেন, প্রোটোকল ছাড়া চলছেন, যেভাবে তিনি 9টা থেকে অফিস শুরু করেছেন, এই তারেক রহমান যদি এইভাবে কন্টিনিউ যেতে পারে সেক্ষেত্রে জামাত শিবিরের কোনো রাজনীতি থাকবে না। সুতরাং তারেক রহমান হটাও, বিএনপিকে হটাও, তারেক রহমানকে থামাও, কিন্তু বিএনপিকে আপনি থামাইতে পারবেন না। 16 বছরে যেমনি ভাবে ওই মগবাজারের তালা খুলতে পারেন নাই, আপনারা বিএনপিকে পতন ঘটাতে পারবেন না। ধন্যবাদ। যদি 1 মিনিটে যদি দ্রুত। রাশেদ ভাই যেমনি বক্তৃতা দিচ্ছিল আমি ভাবছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসছি। রাশেদ ভাই বলছে যদি ছাত্রদল কখনো এই ধরনের রাজনীতি করে তাহলে রাশেদ ভাই রাজনীতি ছেড়ে দিবে। এটা অনেয়ারে থাকলে আপনি বলছেন এই যে জোর করে না ছাত্রদল যদি আমি বলছি ছাত্রদল এই ধরনের কর্মসূচি পালন করে না। ছাত্রলীগ যা করেছে ছাত্রদল তাই করে না। ছাত্রদল যদি জোর করে নিয়ে আসে, জোর করে, হ্যাঁ, যদি ছাত্রদল কোনোদিন জোর করে এই যে মিথ্যা বয়ান উৎপাদন করেন ভাই, আপনি তো বললেন যে আমি রাজনীতি ছেড়ে দিব যদি ছাত্রদল এরকম করে, প্রোগ্রামে যদি এনে থাকে, এইটা বলেছি আমি। এখন তো আনার কথা কেউ প্রশ্ন বলে নাই। আপনি যাই হোক, আপনার কথা, আপনি রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন। আমি ভাবলাম এটা রেকর্ডে থাকুক। হ্যাঁ, এটা থাকুক। রাশেদ ভাই অনেক এক্সাইটেড। রাশেদ ভাই বলছেন যে শিবিরের 4 রকমের শাখা আছে। জিনিসটা ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। তো রাশেদ ভাই যখন 18 সালে কোটা আন্দোলন শুরু করে তখন রাশেদ ভাইকে শিবিরের বলে অনেক অভিযোগ করা হয়েছিল। 71 টিভিতে নানান সময় তর্ক বিতর্ক করা হয়েছে। রাশেদ ভাই নিজেকে প্রুফ করেছিলেন যে রাশেদ ভাই বলেছেন, রাশেদ ভাই তখন 71 টিভির একটা অভিযোগ ছিল যে রাশেদ ভাইয়ের ফেসবুকে কোনোদিন ছাত্রী সংস্থা বা এরকম জামাতের পন্থী একটা সংগঠনের পোস্ট শেয়ার করেছিল। তো শিবিরের এরকম 4-5টা শাখা থাকলে আমি জানি না রাশেদ ভাইও কোনো এক শাখায় পড়েন কিনা। রাশেদ ভাই বলছেন যে জামাত নাকি ইসলাম কায়েম করতে চাচ্ছে না, তাহলে এটা রাশেদ ভাই হয়তো কায়েম করবে। এমন হচ্ছে রাশেদ ভাই ইসলাম কায়েম করাতে যদি ভালো কাজ হয় এবং রাশেদ ভাই অভিযোগ করতেছেন জামাত যথেষ্ট করছে না, তাহলে রাশেদ ভাই ইনিশিয়েটিভটা নিতে পারে যে বিএনপির মাধ্যমে ইসলাম কায়েম করা যায়। ধন্যবাদ। আরেকটা জিনিস উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ।